শুরুতেই আমাদের গল্পের নায়িকাকে দেখতে পাওয়া যায়, যার নাম রিও। রিও তখন ট্রেনে বসেছিল আর ওর বেস্ট ফ্রেন্ড আয়া নামের মেয়েটার সঙ্গে চ্যাটিংয়ে কথা বলছিল। ও আয়াকে বলে যে এইবার যে সামার ভ্যাকেশনের ছুটিটা পড়েছে স্কুল থেকে, সেই ছুটিতে ও ওর গ্র্যান্ডমার বাড়িতে যাচ্ছে, কারণ ওর বাবা তো বিদেশে রয়েছে আর ওর মা কাজ নিয়ে অনেক ব্যস্ত আছে। সেই জন্য রিও আর তার ভাই সোটা দুজন মিলে চলে যাচ্ছে তাদের গ্র্যান্ডমার বাড়িতে। এটা শুনে আয়া অনেক দুঃখ পায়, কারণ সামার ভ্যাকেশনে ওদের অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল, সবটা ভেস্তে গেল। আয়া বলে যেদিন স্কুলের শেষ দিন ছিল সেদিন নাকি তোরা পার্টি করেছিলি আর ইউমা নাকি তোর নাম্বার চেয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সামার ভ্যাকেশন শুরু হওয়ার একদম আগের দিন, মানে স্কুলের শেষ দিন, সব বন্ধুরা মিলে একটা জায়গায় গিয়েছিল পার্টি করতে। সেখানে রিও সবার সঙ্গে অনেক গল্প করতে থাকে, অনেক মজাও করতে থাকে। স্কুলে বেশিরভাগ ছেলেমেয়েরাই রিওকে অনেক পছন্দ করে, কারণ রিও সবার সঙ্গে খুব ভালো করে মিশতে জানে আর রিও খুব সুন্দর দেখতে। আর ওখানেই সবার মধ্যে বসেছিল ইউমা নামে এই ছেলেটা, যে রিওকে মনে মনে অনেক পছন্দ করে। পার্টি চলাকালীন রিও সেই পার্টি থেকে বেরিয়ে যায়, কারণ ওর ভাইকে স্কুল থেকে আনতে হবে। ও যখনই বেরিয়ে যাচ্ছিল, ইউমা তখন এসে বলে, রিও তুমি এত তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছ? কিন্তু এই ইউমাকে আসলে রিও চিনত না, কারণ ইউমা অন্য সেকশনের স্টুডেন্ট। রিও বলে, আসলে আমার ভাইকে স্কুল থেকে আনতে হবে, তো তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ইউমা বলে, আচ্ছা সামার ভ্যাকেশনে আমরা কি একসঙ্গে বেরোতে পারি? হঠাৎ করে এরকম কথাটা শুনে রিও খুব অবাক হয়ে যায়। ইউমা বলে, আমার তোমার সঙ্গে ঘুরতে বেরোতে পারলে ভীষণ ভালো লাগবে। রিও অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। ইউমা তখন নিজের ফোনটা স্ক্যানার বার করে দেয়, যাতে ওরা দুজনে উইচ্যাটে বন্ধু হয়ে যেতে পারে। রিও তারপর সেই স্ক্যানটা করতে যাবে বলে ফোনটা বার করে দেখে যে 6:42 হয়ে গেছে। আর এত দেরি হয়ে গেছে দেখে রিও আর কোনো কথা না বলে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। আসলে স্কুল শেষে প্রত্যেক দিন রিওর কাজ হচ্ছে ওর ভাইকে স্কুল থেকে নিয়ে একেবারে বাড়িতে ঢোকা। আর যেহেতু আজকে পার্টিতে রিও অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলেছে, তাই তো এত তাড়াহুড়ো করছে। এরপর আবারও প্রেজেন্ট দেখানো হয়। সেই সময় রিওর ভাই সোটা বলে, দেখ দেখ দিদি, বাইরের দিকে তাকা। বাইরেটা দেখে রিও প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ বাইরে রয়েছে সেই সময় খুব সুন্দর সূর্যমুখীর বাগান, যেটা দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। এরপর রিও আর ওর ভাই দুজন মিলে গ্রামে চলে আসে। সেই সময় ওর ভাই বলে, আমি কিছু খাবার কিনে নিয়ে আসছি। রিও তখন চারিদিকটা একা একাই ঘুরছিল আর দেখতে থাকে কি কি আছে, কারণ অনেক বছর পর ও আবারও এই গ্রামে এসেছে। রিও তখন দেখতে পায় যে ওখানে গাছে একটা ঝিঝি পোকা বসে রয়েছে। রিও তখন ওটাকে খপাত করে ধরে ফেলে। এই সময় রাস্তাতে একটা ছেলে দাঁড়িয়েছিল, আর এটাই হচ্ছে আমাদের গল্পের নায়ক, যার নাম গিঞ্জো। গিঞ্জো বলে, আচ্ছা তুমি কি পোকামাকড় ভালোবাসো? এটা শুনে রিও তখন গিঞ্জোর দিকে তাকায় আর তাকিয়েই থাকে, কারণ রিওর প্রথম দেখাতেই গিঞ্জোকে অনেক পছন্দ হয়ে গেছে। গিঞ্জো বলে, তুমি কি এখানে ঘুরতে এসেছো? রিও তখন কি বলবে প্রচন্ড নার্ভাস হয়ে যায় আর বুঝতেই পারে না। গিঞ্জো বলে, ওইদিকে একটা দারুণ জিনিস আছে দেখার। তারপরেই খুব সুন্দর একটা নদী দেখতে পাওয়া যায়, আর সেই জায়গাটা খুব সুন্দর দেখতে ছিল। গিঞ্জো রিওকে নিয়ে এখানেই এসেছে এই সুন্দর দৃশ্যটা দেখানোর জন্য। গিঞ্জো বলে, আমি জানতাম তোমার এটা ভালো লাগবে, তাই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। এরপর ওখান থেকে উঠে আসার জন্য গিঞ্জো হাতটা বাড়িয়ে দেয় রিওর দিকে। আর রিও যখন গিঞ্জোর হাতটা ধরে তখন ওর খুব লজ্জা করছিল, আর তারপর গিঞ্জোর হাত ধরেই ওখান থেকে রিও উঠে আসে। ওখান থেকে ওরা দুজনে যখন চলে আসে, রিও গিঞ্জোকে থ্যাংক ইউ জানায়। গিঞ্জো তখন একটা কার্ড রিওর দিকে এগিয়ে দেয় আর বলে, এটা আমার লিকার শপের কার্ড। তোমার যদি কখনো মনে হয় আমার লিকার শপে আসবে, তো এই অ্যাড্রেসে চলে এসো। এরপর কার্ডটা দিয়ে গিঞ্জো ওখান থেকে চলে যায়। আর গিঞ্জোর থেকে এই কার্ড পেয়ে ও তো দারুণ খুশি যে গিঞ্জোর অ্যাড্রেস পেয়ে গেছে ও। কিন্তু তারপরে ওর মনে হলো যে গিঞ্জোর নামটা জিজ্ঞাসা করতেই তো ভুলে গেছে। রিও যে জায়গাটাতে এসেছে, এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল। এরপরে রিও আর ওর ভাই সোটা দুজন মিলে চলে আসে ওর গ্র্যান্ডমার কাছে। ওর গ্র্যান্ডমা অনেকক্ষণ থেকেই ওদের জন্য অপেক্ষা করছিল। অনেক বছর পর গ্র্যান্ডমার বাড়িতে এসে রিও খুব খুশি হয়েছে। এরপর রিও যখন গ্র্যান্ডমার বাড়িতে ঢোকে, সেই সময় ওকে ওয়েলকাম জানায়, আর সেটা অন্য কেউ নয়, গিঞ্জো।
গিঞ্জো এখানে রিওকে দেখে খুব অবাক হয়ে যায় আর খুশিও হয়ে যায়, চিনতেও পেরে যায়। আর গিঞ্জো মানে নিজের ক্রাশকে নিজের গ্র্যান্ডমার বাড়িতে দেখে আরো বেশি করে খুশি হয়ে যায় রিও। রিওর গ্র্যান্ডমা এসে সেই সময় গিঞ্জোর সঙ্গে রিওর পরিচয় করিয়ে দেয় আর বলে যে গিঞ্জো এই গ্রামে সবাইকে অনেক সাহায্য করে। যেহেতু গ্র্যান্ডমার অনেক বয়স হয়েছে তাই গ্র্যান্ডমায়ের অনেক কাজ গিঞ্জো করে দেয়। গিঞ্জোকে এখানে দেখে রিও তো খুব অবাক হয়ে যায়। আর গিঞ্জো যখন জানতে পারে রিও আর সোটা এরা দুজনে হচ্ছে গ্র্যান্ডমার নাতি নাতনি, তখন এটা শুনে মোটেই খুশি হয় না গিঞ্জো। গিঞ্জো তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। রিও তখন ছুটতে চলে আসে গিঞ্জোর কাছে আর আবারও গিঞ্জোকে থ্যাংক ইউ বলে। গিঞ্জো বলে, তোমার লজ্জা করে না এই বয়স্ক মানুষটাকে গ্রামে এইভাবে একা ফেলে রাখতে? তুমি কি জানো তুমি খুবই খারাপ একটা মানুষ? কথাটা বলে নিজের গাড়ি চালিয়ে গিঞ্জো ওখান থেকে চলে যায়। গিঞ্জোর হঠাৎ এই ব্যবহারে রিও প্রচণ্ড অবাক হয়ে যায়। রাত হয়ে গেলে রিও গেম খেলছিল ফোনে, কিন্তু ওর কিছুই ভালো লাগছিল না। আসলে গিঞ্জো ওর সঙ্গে হঠাৎ করে অন্য ব্যবহার করেছে তো তাই। রিও সেই সময় ওখানে যে ক্যালেন্ডার ছিল সেটাতে মার্ক করে আর ওর ছুটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সেই সমস্ত কিছুই মার্ক করে রাখে। ক্যালেন্ডার দেখে বোঝা যায় যে রিও মোট 40 দিন ছুটি পেয়েছে। পরের দিন সকাল হয়ে গেলে রিও ঘুম থেকে উঠে যায় আর নিচে নেমে আসে। আর গিঞ্জো সেই সময় ওর গ্র্যান্ডমাকে হেল্প করছিল। এটা দেখেই রিও তখন তাড়াতাড়ি করে লুকিয়ে যায় আর দেওয়ালের পেছন থেকে লুকিয়ে লুকিয়ে গিঞ্জোকে দেখতে থাকে। গিঞ্জো কিন্তু ঠিকই রিওকে দেখতে পেয়ে যায় আর কেমন একটা বিরক্তি প্রকাশ করে গিঞ্জো চলে যায়। এরপর রিওকে দেখা যায় ও খুব ভারী একটা জিনিস কিছুতেই নিয়ে হাঁটতে পারছিল না। গিঞ্জো তখন ওটা ওখান থেকে নিয়ে চলে আসে ঘরের ভেতরে। রিও তখন গিঞ্জোর পেছন পেছন চলে আসে আর বলে, এই কাজটা আমার করার কথা, তাই আমাকেই করতে দাও। গিঞ্জো বলে, আগে নিজের গায়ে শক্তি বাড়াও, তারপর এই কাজটা করতে আসবে। নিজে দুপুর অবধি ঘুমিয়ে এখন কাজ দেখাতে এসেছো? 2 দিন পরে তো আবার বাড়ি চলে যাবে, তখন গ্র্যান্ডমাকে কে হেল্প করবে? ঠিক সেই সময় একজন কাস্টমার দোকানে আসে আর আইসক্রিম চায়। রিও তখন এগিয়ে আসে সেই কাস্টমারকে আইসক্রিম দেওয়ার জন্য। রিও যখন আইসক্রিম থেকে ক্রিম বার করছিল তখন সেটা কিছুতেই ঠিকভাবে শেপে আনতে পারছিল না। এটা দেখে গিঞ্জো তখন রিওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর নিজেই আইসক্রিমটা নিয়ে কাস্টমারকে দিয়ে দেয়। রিও যে আসলেই কোনো কাজ পারে না সেটা গিঞ্জো আবারও প্রমাণ করে দিল। এরপর রিওকে দেখা যায় ও বাড়ির কিছু কাজবাজ করছিল সেই সময়। তারপর যখন দোকানের কাছে আসে ও দেখতে পায় গিঞ্জোকে অনেকগুলো মেয়ে ঘিরে ধরেছে আর গিঞ্জো তখন মেয়েগুলোকে ওর লিকার শপে যে কার্ড ছিল সেই কার্ডগুলো দিচ্ছিল। এটা দেখে রিও খুব অবাক হয়ে যায়। আসলে রিও ভেবেছিল যে গিঞ্জো হয়তো রিওকে পছন্দ করেছিল তাই সেই কার্ডটা ওকে দিয়েছিল, কিন্তু এখন প্রমাণ হচ্ছে গিঞ্জো ওর দোকানের কার্ড সবাইকে দেয়, তার মানে রিও তেমন কোনো স্পেশাল কেউ ছিল না। আর সেই সময় রিওর হাতে যতগুলো জিনিস ছিল সব নিচে পড়ে যায়। গিঞ্জো বলে, তোমাকে আমি একটা কথা খুব ভালো করে বলছি, যেটা করতে পারো না সেটা করতে এসো না। এইসব করে গ্র্যান্ডমাকে আরো বেশি করে বিপদে ফেলছো। রিওর তখন অনেক কষ্ট হচ্ছিল। রিও বলে, তুমি খুব খারাপ একটা মানুষ। কথাটা শুনে অবাক হয়ে গিঞ্জো ওর দিকে তাকায়। রিও বলে, আমি তো কাজ শেখার চেষ্টা করছি, তবু তুমি কেন খারাপ ব্যবহার করছো? কথাটা বলে খুব মন খারাপ করে রিও ওখান থেকে চলে যায়। রিও তারপর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে, কারণ ওখানে থাকতে ওর আর একটু ইচ্ছে করছে না। সেই সময় রিওর সাইকেলটা একটা গাছের ডালের ওপর উঠে যায় আর রিও বুঝতে না পেরে ওখান থেকে খাদ বেয়ে সোজা নেমে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় যে রিও সাইকেলটা গাছে আটকে গেছে আর রিও খাদের অনেক নিচে পড়ে আছে। রিও যখন ওখান থেকে ওঠে ও দেখতে পায় যে সূর্য ডুবে গেছে আর অন্ধকার হয়ে আসছে। এইসব দেখে রিও তো আরো বেশি করে ভয় পেয়ে যায়। এরপর পুরো অন্ধকার হয়ে যায় আর রিও ওপরে আসার চেষ্টা করে, কিন্তু ওর গা হাত পায়ে এত ব্যথা লেগেছে যে ও আর হাঁটতে পারে না। ফোনটা বার করে দেখে যে ফোনেও কোনো সিগন্যাল নেই, এবার যে কাউকে ফোন করে ডাকবে সেটাও ও করতে পারছে না। অন্যদিকে গিঞ্জোকে দেখা যায় ও তখন গ্র্যান্ডমায়ের বাড়িতেই ছিল। গ্র্যান্ডমা তখন বারবার করে রিওকে ফোন করার চেষ্টা করছিল কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছিল না। গিঞ্জো জিজ্ঞাসা করে কি হয়েছে। গ্র্যান্ডমা বলে, রিওটা সে কখন বেরিয়েছে কিন্তু এত রাত হয়ে গেছে এখনো ফিরছে না। গিঞ্জো বলে, ওকে নিয়ে চিন্তা করার কি আছে, ও একটু পরে ঠিকই চলে আসবে। গ্র্যান্ডমা বলে, আমার মনে হয় গিঞ্জো তুমি রিওকে ভুল বুঝছো। রিওকে তুমি যতটা খারাপ ভাবছো ও আসলে খারাপ নয়। গিঞ্জো বলে, আমার ওদেরকে চেনা হয়ে গেছে। তোমার মতো বয়স্ক মানুষকে এই গ্রামে ফেলে রেখে ওরা কেন শহরে থাকে?
কথাটা শুনে গ্র্যান্ডমা তখন হাসে আর বলে, তুমি তো কিছুই জানো না, আমি তো মাঝে মাঝে শহরে যাই, সেখানে গিয়ে ওদের সঙ্গে অনেক মজা করি। ওরা আমাকে শহরে থাকতে বলে, কিন্তু এই গ্রাম ছেড়ে আমার শহরে থাকতে ভালো লাগে না। আর ওদের অফিস স্কুল সমস্ত কিছুই শহরে, ওরা কি আর এই গ্রামে এসে থাকতে পারবে? গিঞ্জো সেই সময় নিজের ভুলটা বুঝতে পারে। অন্যদিকে সেই জঙ্গলের মধ্যে রিওকে দেখা যায়, ওর তো ভীষণ ভয় করছিল। হঠাৎ একটা আওয়াজ শুনতে পেয়ে রিও খুব ভয় পেয়ে যায় আর গাছের আড়ালে লুকিয়ে পড়ে। দেখা যায় ওটা আর অন্য কেউ নয়, গিঞ্জো এসেছে রিওকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। এরপর গিঞ্জো রিওকে নিজের পিঠের ওপর উঠিয়ে নেয় আর রিওকে সরি বলে, কারণ রিওর সঙ্গে ও অনেক খারাপ ব্যবহার করেছে। রিও গিঞ্জোর থেকে সরি শুনে অনেক খুশি হয়ে যায়। গিঞ্জো বলে, আকাশের দিকে তাকাও। রিও তারপর যখন আকাশের দিকে তাকায়, ও একেবারে অবাক হয়ে যায়, কারণ আকাশে তখন কত তারা দেখা যাচ্ছিল আর কি সুন্দর দেখতে লাগছিল আকাশটা। তারপরে ওরা আবারও একসঙ্গে চলতে থাকে। গিঞ্জো এরপর রিওকে ওর বাড়িতে পৌঁছে দেয়। রিও বলে, আমাকে বাড়িতে সাবধানে পৌঁছে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। রিওর মুখে থ্যাংক ইউ শুনে গিঞ্জো অনেক খুশি হয়ে যায় আর তারপর ওখান থেকে চলে যায়। আজকে রিও ভীষণ ভীষণ খুশি, কারণ গিঞ্জোর সঙ্গে ওর যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছিল সেটা মিটে গেছে। পরের দিন সকাল হয়ে গেলে গিঞ্জো এখানে যে ওর বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে রিও আর সোতার পরিচয় করিয়ে দেয়। এরা দুজনে গিঞ্জোর সব থেকে ভালো বন্ধু। এই ছেলেটার নাম হচ্ছে নামিও আর এই মেয়েটার নাম হচ্ছে সাতসুকি। এদের সঙ্গে বন্ধুত্ব করে রিও অনেক খুশি হয়ে যায়। নামিও বলে, আমাদের এখানে আসলে সবার আগে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয়। এরপর একটা ব্রিজের ওপর নামিও রিওকে নিয়ে চলে আসে আর বলে, এই ব্রিজ থেকে লাফ কাটতে হয়, তবেই সে এখানকার আপনজন হতে পারে। এটা শুনে রিও তো খুব ভয় পেয়ে যায় যে এই ব্রিজ থেকে নিচে লাফ কাটবে, যদি ওর কোথাও লেগে যায়। গিঞ্জো বলে, তোমার যদি ভয় করে তুমি নেমে এসো, কিন্তু রিওকে যে প্রমাণ করতেই হবে ও অনেক সাহসী, না হলে ওকে দেখে যদি সবাই মিলে হাসে। তারপর রিও অনেকটা সাহস এক জায়গায় করে ঝাঁপ দিয়েই দেয় আর যখনই ও জলে ঝাঁপ দেয় ওর বেশ ভালোই লাগে এটা করে। গিঞ্জো তখন দূর থেকে ইশারায় বলে, রিও খুব ভালো করেছে, যেটা দেখে রিও আরো বেশি করে খুশি হয়ে যায়। এরপরে ওরা সব বন্ধুরা এক জায়গায় হয়ে গল্প করতে শুরু করে। তখনই ওখানে ওদের গ্রুপের আরেকটা মেয়ে চলে আসে যার নাম মারিকা। গিঞ্জো তখন মারিকার সঙ্গে রিও আর সোতার পরিচয় করিয়ে দেয়। হঠাৎ করে তারপর মারিকা জলে ঝাঁপ দেয় আর এটা দেখে গিঞ্জো সাথে সাথে জলে ঝাঁপ দিয়ে দেয় আর সেখান থেকে মারিকাকে উদ্ধার করে উপরে তুলে আনে। তখন সবাই বলা বলি করে যে মারিকাটা সবসময় এরকম দুষ্টুমি করে। আসলে মারিকা সাঁতার কাটতে জানে না আর ও সাঁতার কাটলেই গিঞ্জো সবসময় ওকে এইভাবেই বাঁচিয়ে নেয় আর সেই ব্যাপারটা মারিকার অনেক ভালো লাগে। আর এটা দেখে রিওর মোটেই পছন্দ হয় না। রিও বুঝতে পারে যে গিঞ্জো আর মারিকার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। এরপর ওখান থেকে রিও আর সোতা আবারও গ্র্যান্ডমার বাড়িতে চলে আসে আর সেই সময় গিঞ্জোর বাবার সঙ্গে রিও আর সোতার পরিচয় করিয়ে দেয় গ্র্যান্ডমা। এটা হচ্ছে গিঞ্জোর বাবা। অনেক ছোটবেলায় গিঞ্জোর বাবা এদেরকে দেখিয়েছিল আর এত বছর পর এদেরকে এত বড় হয়ে যেতে দেখে গিঞ্জোর বাবা একদম অবাক হয়ে যায়। এরপরে গিঞ্জো সেই লিকার সব দেখতে পাওয়া যায়, সেখানে অনেকে এসে ড্রিঙ্ক করতে থাকে, খাবার দাবার খেতে থাকে। গিঞ্জো তখন কিছু লোকের পাশে বসলে তারা উঠে ওকে মারিকার পাশে বসিয়ে দেয়। সবাই মিলে বলা বলি করে যে মারিকা আর গিঞ্জোকে পাশাপাশি খুব সুন্দর মানিয়েছে, ওদের দুজনের বিয়ে হলে সবাই খুব খুশি হয়ে যাবে। আর মারিকা সে সবসময় গিঞ্জোর আশেপাশেই থাকতে চায়, কারণ মারিকা মনে মনে গিঞ্জোকে ভালোবাসে। তবে গিঞ্জোর এই হাবভাব দেখে বোঝা যায় যে সে মারিকাকে শুধুমাত্র নিজের বন্ধুই মনে করে আর বন্ধুর মতোই ভালোবাসে। রাত হয়ে গেলে রিওকে দেখা যায় ওর খুব মন খারাপ লাগছিল মারিকা আর গিঞ্জোর কথা ভেবে। এরপরে ওই গ্রামে যতজন এক বয়সী ছেলেমেয়ে রয়েছে তারা সবাই মিলে একটা জায়গায় আড্ডা দিতে আসে আর সবাই প্ল্যানিং করতে থাকে এই সামার ভ্যাকেশনে একটা কনসার্ট হতে চলেছে। সেখানে গিঞ্জোর বাবা গান গায়, সে ছোটা মোটা সিঙ্গার রয়েছে আর বেশ ফেমাস এই গ্রামে। আর সেই জন্য সব বন্ধুরা প্ল্যানিং করতে থাকে যে কনসার্টটা কিভাবে করা হবে, কেমন অ্যারেঞ্জমেন্ট করা হবে। সেই সময় রিও বেশ কিছু প্ল্যানিং দেয় কনসার্টটা কিভাবে হবে, কারণ সে শহরে অনেক কনসার্ট দেখেছে, সেই কনসার্টগুলোর মতোই ও প্ল্যানিং দিতে থাকে। সেটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ গ্রামের কনসার্টের সঙ্গে শহরের কনসার্টের অনেক আলাদা রয়েছে। তাই রিওর প্ল্যানিং কারোরই সেইভাবে পছন্দ হয় না। আর তারপর ওরা সেদিন আড্ডা দেওয়া বন্ধ করে সবাই মিলে ওখান থেকে বেরিয়ে আসে। রিও ওখান থেকে বেরোনোর সময় বলে, মারিকা তোমার ফিউচার ওয়াইফ। গিঞ্জো হেসে বলে, আমাদের পরিবার এটা ঠিক করেছে। কথাটা শুনে খুব অবাক হয়ে যায় রিও। গিঞ্জো আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। রিওর খুব মন খারাপ হয়ে যায় যে সত্যি সত্যি মারিকা গিঞ্জোর ফিউচার ওয়াইফ।
এরপর রিওকে দেখা যায় ও সেই সময় নুডলস বানানোর জন্য বড় একটা রুটি বানাচ্ছিল আর ওকে শেখাচ্ছিল এটা গিঞ্জো। এরপর ও নুডলস বানিয়ে গিঞ্জোকে খেতে দেয় আর গিঞ্জো সেটা অনেক টেস্টি লাগে, যেটা দেখে রিও খুব খুশি হয়ে যায়। গিঞ্জো বলে, তুমি যদি নুডলসের দোকান খোলো তোমার দোকানটা খুব চলবে। তখনই রিওর চোখ যায় ওখানে থাকা কিছু বইয়ের ওপর, ও তখন বইগুলো দেখতে চায়। গিঞ্জো তখন ওই বইগুলো কেড়ে নেওয়ার জন্য টানাটানি শুরু করে আর এটার ফলে ওরা দুজন মিলেই মেঝের ওপর ধপাস করে পড়ে যায়। গিঞ্জো আর রিও প্রথমবারের মতো দুজনের অনেক কাছাকাছি চলে আসে। গিঞ্জো তারপর সাথে সাথে ওখান থেকে উঠে যায়। রিও তখন ওখানে থাকা যে কাগজগুলো ছড়িয়ে গেছিল সেগুলো তুলতে থাকে আর দেখতে পায় যে কাগজগুলোর মধ্যে আসলে অনেকগুলো ডিজাইন করা, যেগুলো গিঞ্জো বানিয়েছে। এই সময় গিঞ্জোর দোকানে মারিকা আসে, কিন্তু মারিকা তো ওখানে কাউকে দেখতে পায় না। রিও বলে, তুমি তো দারুণ ডিজাইন করতে পারো, তুমি তো এই ডিজাইনে পড়াশোনাও করতে পারবে। গিঞ্জো বলে, এগুলো আমি যখন ফাঁকা সময় পাই তখন বানাই। রিও বলে, তোমার তো টোকিওতে আসা উচিত আর সেখানে ইউনিভার্সিটিতে এটার উপর পড়াশোনা করা উচিত। টোকিওতে অনেক আর্ট স্কুল রয়েছে আর সেখান থেকে তুমি যদি কোর্স কমপ্লিট করো তাহলে তুমি জবও পেয়ে যাবে। কিন্তু রিওর এই টোকিও যাওয়ার কথাটা একদমই পছন্দ হয় না গিঞ্জোর। ঠিক এই সময় ওদের দুজনের কাছে মারিকা চলে আসে। মারিকা এসে বলে, তোরা একা একা খাচ্ছিস কেন, আমাকেও খেতে দে। গিঞ্জো তখন মারিকার জন্য খাবার আনতে চলে যায়। মারিকা তখন বুঝিয়ে দেয় যে গিঞ্জো আর ও ভবিষ্যতে বিয়ে করবে আর এই গ্রামেতেই ওরা দুজন মিলে থাকবে, ওদের দুজনে শহরে চলে যাওয়ার কোনো প্ল্যানিং নেই। কথাগুলো শুনে রিওর মনটা বেশ খারাপ হয়ে যায়। রাত হয়ে গেলে রিও ওর গ্র্যান্ডমার সঙ্গে গল্প করতে বসে। গ্র্যান্ডমা তখন বলে যে গিঞ্জো প্রচণ্ড ভালো ছেলে, এই গ্রামে যখনই যার যে কোনো অসুবিধা হয় না কেন গিঞ্জো সেখানেই হাজির হয়ে যায় আর তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেয়। তাই গিঞ্জোর এই গ্রামে থাকাটা খুব দরকার। এই গ্রাম থেকে গিঞ্জো চলে গেলে অনেকগুলো মানুষের অসুবিধা হবে। এই কথাগুলো শুনে রিওর মনটা আরো বেশি করে খারাপ হয়ে যায়। পরের দিন একটা লাইব্রেরিতে গিঞ্জো আর রিওকে দেখা যায়। গিঞ্জো বলে, আমি একবার টোকিও শহরে গিয়েছিলাম, আমাদের স্কুল থেকে ট্যুরে নিয়ে গিয়েছিল। সেখানে গিয়ে তো আমার একদম ভালো লাগেনি। কত উঁচু উঁচু বিল্ডিং, মানুষজনরা রাস্তা দিয়ে হাঁটছে, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছে না। এসব দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। রিও তখন মন ভরে গিঞ্জোর কথাগুলো শুনছিল। গিঞ্জো বলে, কিন্তু টোকিও শহরের একমাত্র তুমিই আছো যাকে দেখে আমার অন্যদের থেকে একদম আলাদা মনে হয়েছে। কথাটা শুনে রিও একেবারে অবাক হয়ে যায় আর বলে, আমি তোমাকে পছন্দ করি। গিঞ্জো তখন অবাক হয়ে রিওর দিকে তাকায়। রিও বলে, আমি তোমাকে সত্যি সত্যি অনেক পছন্দ করি গিঞ্জো। কিন্তু গিঞ্জো তখন কিছুই বলে না, অবাক হয়ে তাকিয়ে থাকে। ওদের দুজনের কথা আড়াল থেকে নামিও আর সাতসুকি শুনতে পায় আর এটা বুঝতে পেরে রিওর তখন অনেক লজ্জা করছিল। সাতসুকি বলে, রিও তুমি দারুণ কুল। নামিও বলে, রিও আসলে অনেক সাহসী। গিঞ্জো এসে ওদেরকে তখন চুপ করতে বলে আর এটাও বলে যে রিও তো আমার সঙ্গে মজা করছে, ও কি আর দুদিন পর এখানে থাকবে, ও তো চলে যাবে। এটা শুনে রিও একেবারে অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে গিঞ্জো আসলেই তাকে একটুও পছন্দ করে না। কোনো কথা না বলে রিও ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে রিও বাড়ি ঝাড় দিচ্ছিল, কিন্তু ওর কিছুই ভালো লাগছিল না। হঠাৎ আবেগের বসে ও মস্ত বড় একটা ভুল করে ফেলেছে। সেই সময় আয়া মানে ওর স্কুলের বন্ধু ওকে মেসেজ করে আর সাথে সাথে একটা ভিডিও পাঠায় যেখানে ও বলে, আমি আসছি গ্রামে তোর সঙ্গে দেখা করতে, কারণ এতদিন তোকে ছাড়া আমি থাকতে পারবো না। এটা শুনে তো খুব খুশি হয়ে যায় রিও। সেই ভিডিওতে ইউমা নামের ছেলেটাও ছিল, যে রিওকে বলছে, আমি তোমাকে মিস করছি রিও, তাড়াতাড়ি করে চলে এসো ওখান থেকে। এই ইউমাকে ভিডিওতে দেখে খুব অবাক হয়ে যায় রিও। সেই সময় গিঞ্জো আসে আর রিওর কাছে একটা আইসক্রিম চায়। গিঞ্জোকে এখানে দেখে রিও আরো বেশি করে অবাক হয়ে যায় আর প্রচন্ড পরিমাণে লজ্জা পেতে থাকে, কারণ কালকে আবেগের বশে ও মস্ত বড় ভুল করে ফেলেছে। গিঞ্জো তারপর রিওকে নিয়ে ওখান থেকে বেরিয়ে আসে আর জঙ্গলের মধ্যেকার রাস্তা থেকে হাঁটতে থাকে। এইভাবে হাঁটতে হাঁটতে গিঞ্জো রিওকে নিয়ে চলে আসে খুব সুন্দর একটা জায়গায়, যেখান থেকে দূরের দৃশ্যটা দেখে রিও তো একেবারে অবাক হয়ে যায় যে এত সুন্দর কোনো দৃশ্য হতে পারে। আর ওদেরকেই পেছন থেকে ফলো করছিল অনেকক্ষণ থেকে ইউমা আর সাতসুকি। গিঞ্জো বলে, কালকে লাইব্রেরিতে যা হয়েছে তার জন্য সরি। তুমি যে তোমার মনের কথাটা আমাকে বলেছো তাতে আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা পৃথিবীতে বিলং করি, যেখানে তুমি আর আমি সম্পূর্ণ আলাদা। আমি এই জায়গাটাকে ভীষণ ভালোবাসি আর এখানেই সারা জীবন থাকতে চাই। আর সেই জন্যই তুমি আমার ব্যাপারে যা ভাবছো আমি তোমার ব্যাপারে কখনোই সেটা ভাবতে পারবো না।
কথাগুলো শুনে রিওর মনটা তো অনেক খারাপ হয়ে যায়, কিন্তু ওর এই মন খারাপ কিছুতেই গিঞ্জোকে দেখায় না, কারণ তাতে করে রিও আরও বেশি করে এম্বারেসিং সিচুয়েশনে পড়ে যাবে। ও তখন বলে যে লাইব্রেরিতে যা হয়েছে সেটা যেন গিঞ্জো ভুলে যায়। তার থেকেও বড় কথা, ওরা দুজনে আসলে অনেক ভালো বন্ধু। এই বন্ধুত্বটুকু যেন ওদের মধ্যে সব সময় থাকে। গিঞ্জো এটা শুনে অনেক খুশি হয়ে যায় যে রিও এইসব ব্যাপারে মনে রাখেনি, আর রিও খুব ভালোভাবে কথাও বলছে ওর সাথে। ওদের দুজনেরই ভিডিও নিতে থাকে দূর থেকে নামিও আর সাতসুকি, আর সেটা ওরা দুজনে জানেও না। পরের দিন সকাল হয়ে গেলে রিও আর সোতা অপেক্ষা করতে থাকে, কারণ আজকে শহর থেকে রিওর বন্ধু আয়া আসবে। আর আয়াকে দূর থেকে দেখতে পেয়ে রিও তো দারুণ খুশি হয়ে যায়। সেই সময় দূর থেকে রিওকে গিঞ্জো ডাকে। রিও বলে টোকিও থেকে ওর বন্ধু আয়া এসেছে ওদের সঙ্গে দেখা করতে। গিঞ্জো তখন আয়ার সঙ্গে পরিচয় করে নেয়। আয়া বলে, এই হ্যান্ডসাম ছেলেটা কে রে? তুই এর কথাই বলছিলি তাই না, যাকে তোর খুব পছন্দ হয়ে গেছে? রিও বলে, ওর সামনে এসব কিচ্ছু বলবি না। সেই সময় দূর থেকে সেই ইউমা নামের ছেলেটাকে দেখতে পাওয়া যায়, যে আসলে রিওর থেকে ওর নাম্বার চেয়েছিল, আর সাথে সাথে কানুন নামের ওদেরই ব্যাচের আরেকটা ছেলে। এখানে এই ইউমাকে দেখে খুব অবাক হয়ে যায় রিও। তবে এতগুলো ছেলেকে এখানে দেখে গিঞ্জো কিন্তু মোটেই খুশি হয়নি। এরপর সবাই মিলে চলে আসে সেই নদীর ধারে, যেখানে এসে ওরা সবাই মিলে পিকনিক করতে থাকে। এখানে গিঞ্জোর বন্ধুরা পাশাপাশি রিওর বন্ধুরাও ছিল, সবাই মিলে একসঙ্গে মজা করছিল। ইউমা রিওকে ডেকে নিয়ে ওকে একটু বেশি বেশি করে খাবার দিচ্ছিল, আর দূর থেকে এগুলো দাঁড়িয়ে দেখে গিঞ্জো। ইউমা বলে সে শহর থেকে এত দূরে এসেছে শুধুমাত্র রিওর সঙ্গে দেখা করতে, যেটা শুনে গিঞ্জো মোটেই খুশি হয় না। এরপর গিঞ্জো মন খারাপ করে সবার থেকে দূরে চলে আসে আর ছবি তুলতে থাকে। সেই সময় রিও গিঞ্জোর কাছে আসে কথা বলতে, কিন্তু গিঞ্জো একটু রাগ দেখিয়ে দেখিয়ে রিওর সঙ্গে কথা বলতে থাকে। কিন্তু রিও তো বুঝতে পারে না গিঞ্জো হঠাৎ করে কেন রাগ দেখাচ্ছে। সেই সময় ইউমা রিওকে ডাকে আর বলে, চলো আমরা ঘুরে আসি। এরপর ইউমা রিওকে নিয়ে ওখান থেকে চলে যায়, যেটা দেখে আরো বেশি করে রেগে যায় গিঞ্জো। রিও আর ইউমা ওরা চলে আসে সেই ব্রিজটার ওপর। ইউমা বলে, আচ্ছা গিঞ্জো কি তোমার অনেক ভালো বন্ধু? রিও বলে, ওরকমই ভাবতে পারো। ইউমা তখন গিঞ্জোর ব্যাপারে রিওর কাছে অনেক কিছু জিজ্ঞাসা করে, যে কিভাবে দেখা হয়েছে, কোথায় কোথায় ওরা ঘুরতে গেছে, সমস্ত কিছু। রিও অবাক হয়ে যায় যে ইউমা এত কিছু কেন জানতে চাইছে। ইউমা বলে, রিও তুমি কি আমার সঙ্গে ঘুরতে বেরোবে? রিও তো খুব অবাক হয়ে যায় আর কি বলবে বুঝতে পারে না। এরপর সেই নামিও নামের ছেলেটা সবাইকে ওখানে ডাকে আর বলে যে আজকে শহরের সঙ্গে গ্রামের একটা চ্যালেঞ্জ হবে, একটা সাঁতার প্রতিযোগিতা হবে, দেখা যাক শহরের ছেলে যেতে নাকি গ্রামের ছেলে। নামিও সেই সময় গিঞ্জোকে সিলেক্ট করে। এটা শুনে ইউমা রাজি হয়ে যায় গিঞ্জোর সঙ্গে কম্পিটিশন করবে বলে, কারণ ইউমাও এখন প্রমাণ করতে চাইছে যে সে গিঞ্জোর থেকে বেটার। ইউমা বলে, আমি রিওকে প্রপোজ করেছি আর ও মনে হচ্ছে রাজি হয়ে যাবে, তাই আমি আশা করব তুমি রিওর থেকে দূরে থাকবে। সেই সময় হঠাৎ করে গিঞ্জো একটা কাঁচের ওপর পা ফেলে দেয়, আর কাঁচটাও গিঞ্জোর পায়ে ঢুকে যায়। তারপরে দুজন মিলে একসঙ্গে জলে ঝাঁপ দেয় আর দুজনই দুজনকে হারানোর ভীষণ করে চেষ্টা করে, কিন্তু দেখা যায় যে দুজনে একদম সেম টাইমে পয়েন্ট টাচ করেছে, মানে কেউই কাউকে হারাতে পারেনি। রিও তখন দেখে যে গিঞ্জো একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। এরপর গিঞ্জো জঙ্গলের মধ্যে চলে আসে আর নিজের পায়ে ওই কাঁচ ফুটে গেছে সেটা দেখতে থাকে। সেই সময় ওখানে রিও চলে আসে আর একটা রুমাল গিঞ্জোর পায়ে বেঁধে দেয়। গিঞ্জো সেই সময় রিওকে থ্যাংক ইউ বলে। সেই সময় ইউমা আবারও রিওকে ডাকে। রিও যখন ওখান থেকে উঠতে যাবে গিঞ্জো ওর হাতটা ধরে। গিঞ্জো বলে, তুমি নাকি আমায় পছন্দ করো। কথাটা বলে বাকিটা আর বলে না। আসলে গিঞ্জো এটাই বলার চেষ্টা করছিল যে তুমি নাকি আমায় পছন্দ করো, আর এদিকে ইউমা তোমাকে প্রপোজ করছে, তাতে তুমি প্রায় রাজি হয়ে যাচ্ছ। গিঞ্জো চুপ করে গেছে দেখে রিও বলে, কিন্তু তুমি তো আমাকে পছন্দ করো না। কথাটা বলে রিও ওখান থেকে চলে যায় আর গিঞ্জো ওখানেই মন খারাপ করে বসে থাকে। ক্যালেন্ডার দেখা যায় যে রিওর ছুটির দিন কিন্তু আস্তে আস্তে কমে আসছে। পরের দিন সকালে আয়া রিওকে গুড বাই জানাচ্ছে, কারণ আজকে ওরা আবারও টোকিও শহরে ফিরে যাচ্ছে। ইউমা নিজের ফোনটা বের করে বলে, এবার কি আমি তোমার নাম্বার পেতে পারি? রিও তাতে রাজি হয়ে যায় আর নিজের নাম্বারটা শেয়ার করে দেয় ইউমাকে। দূর থেকে গিঞ্জো কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছুই দেখছিল। তারপর ওরা সবাই মিলে ওখান থেকে চলে যায় আর একে একে যে যার মতো এরাও ফিরে আসতে থাকে। গিঞ্জো দেখে যে ওকে রিও একটু ইগনোর করছে আর ওর দিকে তাকাচ্ছেও না, যেটা দেখে গিঞ্জোর মনটা খারাপ হয়ে যায়।
আর এসবের পরে ওর তো আর কোনো কাজে মনও বসছে না। সেদিনই টোকিও শহর থেকে রিওর মা ফুনামি আসে। যেহেতু তার ছেলেমেয়েরা তার মায়ের কাছে আছে, তাই একটু দেখা করতে এসেছে। সেই সময় ওখানে গিঞ্জো আসে, আর রিওর মা বলে গিঞ্জো কত বড় হয়ে গেছে আর সাথে সাথে কত কিউট হয়ে গেছে। সেই সময়ই একটা অফিস থেকে আর্জেন্ট কল আসলে ওখান থেকে চলে যায় ফুনামি। রিওর মায়ের কাজ হচ্ছে কোনো কোম্পানি বা ব্র্যান্ডের বা কোনো পোস্টারের লোগো তৈরি করা, মানে সেগুলোর ডিজাইন করা আর কি। আর এই ডিজাইনের ব্যাপারটা তো প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টিং লাগে গিঞ্জোর, তাই ও ল্যাপটপের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, যে ব্যাপারটা রিও লক্ষ্য করে। গিঞ্জো রিওর মায়ের কাছে জিজ্ঞাসা করে যে এই জিনিসগুলো করতে গেলে গিঞ্জোকে কি করতে হবে। রিওর মা বলে তুমি ইন্টারেস্টেড। গিঞ্জো তখন হেসে কথাটা উড়িয়ে দেয়। তবে রিও তো জানে যে গিঞ্জো ডিজাইন করতে কতটা পছন্দ করে। সেদিনই ল্যাপটপ নিয়ে গিঞ্জো বসে পড়ে ডিজাইন বানাতে। ওর এটা করতে খুব ভালো লাগে। পরের দিন সেই গ্রামের ছেলেমেয়েরা আবারও সেই জায়গায় এক হয় আর বলে যে কনসার্টের একটা পোস্টার বানাতে হবে, যাতে দারুণ করে সেটা দেখতে লাগে। সেই সময় রিও বলে পোস্টার বানাবে গিঞ্জো। এটা শুনে গিঞ্জো তো একেবারে অবাক হয়ে যায়, কারণ প্রফেশনাল পোস্টার ও কোনোদিনও বানায়নি। সবাই মিলে তখন বলে যে হ্যাঁ, গিঞ্জো তো ডিজাইন জানে, তো ওই বানাবে। এরপর গিঞ্জো রিওকে বলতে থাকে যে সে এরকম পোস্টার আগে কখনো বানায়নি। রিও বলে তুমি চাইলেই করতে পারো, তুমি অনেক সুন্দর ডিজাইন জানো, তুমি যা যা ডিজাইন করেছো সেগুলো ভীষণ সুন্দর। রিও ওখানে থাকা একটা ডিজাইন নিয়ে দেখায়, দেখো তুমি কত সুন্দর ডিজাইন করেছো, এইভাবেই তুমি একটা সুন্দর পোস্টার বানিয়েও ফেলতে পারবে। গিঞ্জো বলে তুমি আমাকে যতটা ফ্যান্টাস্টিক ভাবো আমি অতটাও ফ্যান্টাস্টিক নই, তবুও তুমি বলছো যখন আমি চেষ্টা করব। রিও বলে তুমি নিশ্চয়ই পারবে। আচ্ছা, কালকে কি তুমি ফ্রি আছো? কালকে তো সামার ফেস্টিভ্যাল রয়েছে, আমরা একসঙ্গে যেতেই পারি। গিঞ্জো দেখে ও রিওর অনেক কাছাকাছি চলে এসেছে, তাড়াতাড়ি করে পেছনে সরে যায়। রিও বলে হ্যাঁ ঠিক আছে, আমি যাব। এরপর রিওর মা ফুনামি রিওকে ট্র্যাডিশনাল ড্রেস পরিয়ে দেয়। সামারে জাপানে এই ফেস্টিভ্যালটা ভীষণ ফেমাস। সেখানে প্রত্যেকটা ছেলে মেয়েরা ট্র্যাডিশনাল জামা কাপড় পরে এই দিনটা ঘুরে বেড়ায়। এরপর সেই সামার ফেস্টিভ্যাল দেখা যায়, যেখানে রিও আর গিঞ্জো ট্র্যাডিশনাল ড্রেস পরে ঘুরতে বেরিয়েছে। রিও তো দারুণ খুশি গিঞ্জোর সঙ্গে ঘুরতে পারছে। সেখানে রিও আর গিঞ্জো দুজন মিলে একটা মাছ ধরে। প্রথমে রিও এটা ধরতে পারছিল না, গিঞ্জো হেল্প করে ওকে। রিও তারপর ওই মাছটাই কিনে নিয়ে ফিরছিল, কিন্তু হঠাৎ করেই পেছনে তাকিয়ে দেখে যে গিঞ্জো ওখানে আর নেই। এই ভিড়ের মধ্যে চারিদিকে রিও তখন গিঞ্জোকে খুঁজে বেড়াতে থাকে, বারবার করে ফোনও করতে থাকে, কিন্তু ফোনেও পায় না। রিও তো বেশ চিন্তায় পড়ে যায় যে গিঞ্জোকে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না ও। এরপর রিও সেই ফেস্টিভ্যাল থেকে বেরিয়ে যায়, আর তখন গিঞ্জোর সঙ্গে ওর দেখা হয়ে যায়। রিও বলে আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজেছি। গিঞ্জো তখন সরি বলে, আর কি করবে। তারপরে ওরা দুজনে ওখানে দাঁড়িয়ে একসাথে গল্প করতে থাকে। অন্যদিকে রিওর মাকে দেখতে পাওয়া যায়, মানে ফুনামি, আর সাথে সাথে গিঞ্জোর বাবা। ফুনামি আর গিঞ্জোর বাবা একই স্কুলে পড়াশোনা করত, আর স্কুলে পড়াশোনা চলাকালীন ওদের দুজনের মধ্যে প্রেমও ছিল। কিন্তু ফুনামি মানে রিওর মা সবসময় চেয়ে এসেছে এই গ্রাম থেকে বেরোতে, শহরে গিয়ে নিজের বাড়ি বানাতে, বড় চাকরি করতে। আর সেই জন্যই ফুনামির সঙ্গে গিঞ্জোর বাবার ব্রেকআপ হয়ে যায়। গিঞ্জোর বাবা সবসময় গিঞ্জোর মতোই চেয়েছিল এই গ্রামেতেই সারা জীবন থাকবে, আর দুজনের এই ডিসিশন মিলছিল না বলেই দুজনের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। অন্যদিকে গিঞ্জো আর রিওকে দেখা যায় ওরা দুজন মিলে অন্ধকারে বসে আকাশে বাজি ফোটানো দেখছিল, কারণ সামার ফেস্টিভ্যালে এই বাজি ফোটানোটাই আসল মূল আকর্ষণ থাকে। ওরা দুজন মিলে এই অদ্ভুত সুন্দর দৃশ্যটাই একসাথে দেখতে থাকে। সবকিছুর পরে রিও বলে আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি গিঞ্জো, আর তোমার সঙ্গেই থাকতে চাই। কথাটা শুনে গিঞ্জো থমকে যায় আর বলে সামার ভ্যাকেশন শেষ হয়ে গেলে তুমি তো আবার টোকিও শহরে ফিরে যাবে, তখন তো আমাদের আর কোনোদিনও দেখা হবে না। এরপর গিঞ্জো রিওর হাতটা ধরে আর ওখান থেকে বাড়ির দিকে নিয়ে চলে যায়। পরের দিন মারিকাকে সেই লিকার শপে বসে থাকতে দেখা যায়। সেই সময় কথায় কথায় গিঞ্জো বলে যে কালকে সামার ফেস্টিভ্যালে ও আসলে রিওর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। এটা শুনে মারিকা একদম খুশি হয় না। মারিকা বলে আচ্ছা তুমি টোকিও শহরে চলে যাবে না তো? গিঞ্জো বলে অবশ্যই নয়। কথাটা বলে ওখান থেকে গিঞ্জো বেরিয়ে আসে। আর অন্যদিকে সেই গ্র্যান্ডমার বাড়ি দেখা যায় আজকে ফুনামি আবারও শহরে চলে যাবে, কারণ ওর অফিসের অনেক কাজ আছে। রিওর মা ফুনামি সেই সময় গিঞ্জোকে তার বিজনেস কার্ডটা দিয়ে দেয় আর বলে যদি তোমার কখনো মনে হয় আমাকে তোমার দরকার, তাহলে তুমি আমার কাছে আসতে পারো। তারপরে রিওর মা ওখান থেকে চলে যায়।
আর এরপর সবাই মিলে ঘরে চলে যায়। রিও ঘরে এসে মন খারাপ করে বসেছিল। ঠিক সেই সময় গিঞ্জো মাছের খাবার নিয়ে চলে আসে আর কিছু না বলে ওখান থেকে তারপর চলেও যায়। রিও সেই সময় তাড়াতাড়ি করে দৌড়ে নিচে নেমে আসে আর গিঞ্জোকে ডাকে। রিও বলে, আমার মনে হয় কিঞ্জো অনেক খুশি হবে। গিঞ্জো বলে, কিঞ্জোটাকে? রিও বলে, আমি ওই মাছটার নাম কিঞ্জো দিয়েছি। যেহেতু মাছটা তুমি দিয়েছো তাই তোমার নাম গিঞ্জো আর ওর নাম কিঞ্জো। যাই হোক, কালকে আমি তোমাকে অনেক উল্টোপাল্টা বলেছিলাম, তো এসব কিছু মনে রেখো না। কথাটা বলে যখনই রিও ওখান থেকে চলে যাচ্ছিল, গিঞ্জো ওর হাতটা ধরে আটকায়। গিঞ্জো বলে, গরমের ছুটি শেষ হওয়া পর্যন্ত চলো আমরা একসাথে হই। কথাটা শুনে রিও ভীষণ অবাক হয়ে যায়। গিঞ্জো তখন রিওকে জড়িয়ে ধরে আর প্রথমবারের মতো সেও তখন গিঞ্জোকে জড়িয়ে ধরে। সাথে সাথে রিও তো ভীষণ খুশি, কারণ ওর প্রথম ভালোবাসাকে এত কাছ থেকে পাচ্ছে। এরপর থেকে ওরা একে অপরের সঙ্গে রিলেশনশিপে আসে আর পুরো গ্রামটা গিঞ্জো রিওকে ঘুরে দেখাতে থাকে। গিঞ্জো রিওর অনেক ছবি তুলে দেয়, অনেক ভিডিও বানিয়ে দেয়। এইভাবেই একটা একটা করে দিন পার হয়ে যায় আর ওরা দুজনে আরও বেশি কাছাকাছি আসতে থাকে আর ওরা দুজন দুজনের সঙ্গে ভীষণ খুশিতে থাকে। এরকমই একদিন রিও ওইখানকার গ্রামের যে স্কুল রয়েছে সেইখানকার ইউনিফর্ম পরে নেয়। গিঞ্জো রিওকে এইভাবে দেখে খুব অবাক হয়ে যায়। রিও তখন গিঞ্জোকেও পাঠিয়ে দেয় স্কুল ইউনিফর্ম পরে আসার জন্য। এরপর গিঞ্জো সেই স্কুল ইউনিফর্ম পরে ওখানে চলে আসে আর রিও গিঞ্জোকে স্কুল ইউনিফর্ম পরে দেখে খুব খুশি হয়ে যায়। রিও তখন গিঞ্জোর ছবি তোলে, কিন্তু গিঞ্জো কোনো পোজ দিতে পারছিল না, তাই রিও দেখিয়ে দিচ্ছিল কিভাবে পোজ দিয়ে ছবি তুলতে হয়। তারপরে ওরা দুজনে জঙ্গলের মধ্যে ঘুরতে বেরোয়। ঠিক সেই সময় সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রিও পড়েই যাচ্ছিল আর গিঞ্জো রিওকে ধরে নেয়। তার ফলে গিঞ্জো আর রিও দুজনে অনেক কাছাকাছি চলে আসে। গিঞ্জো রিওর অনেক কাছে চলে আসলে রিও নিজের চোখ দুটো বন্ধ করে নেয়, কিন্তু গিঞ্জো তখন রিওকে আবার দূরে সরিয়েও দেয়, যেটা দেখে রিও অনেক অবাক হয়ে যায় যে এরকমভাবে ওকে দূরে ঠেলে দিল কেন। রিও বলে, তুমি আমাকে কিস করলে না কেন? গিঞ্জো বলে, গরমের ছুটি শেষ হয়ে গেলেই তো আমরা আবারও আগের মতো হয়ে যাব, তাহলে এসব করে লাভ কি? রিও এসে সেই সময় গিঞ্জোর হাতটা শক্ত করে ধরে আর বলে, চলো একটা জায়গায়। এরপর দুজন মিলে ওইখানে একটা ঝর্ণার কাছে চলে আসে, যে জায়গাটা ভীষণ সুন্দর ছিল। গিঞ্জো বলে, এই জায়গাটাতে কোনো কিছু উইশ করলে সেটা পূরণ হয় আর সেই জন্য এই জায়গাটা অনেক ফেমাস। রিও তখন ভাবতে থাকে যে সে কি উইশ করবে যেটা পূরণ হলেও খুবই খুশি হবে। গিঞ্জো বলে, তবে তুমি একবারই উইশ করতে পারবে, এই সুযোগটা তোমার কাছে একবারই থাকবে। গিঞ্জো তখন উইশ করে আর বলে, আমার উইশটা রিও পাক। এটা শুনে রিও অবাক হয়ে যায়। গিঞ্জো বলে, এবার তুমি দুটো উইশ করতে পারবে, একটা আমার হয়ে আর একটা তোমার নিজের হয়ে। রিও তখন উইশ করে যে গিঞ্জোর সমস্ত স্বপ্ন যেন একদিন সত্যি হয়। গিঞ্জো বলে, তাহলে তোমার আরেকটা উইশ কোনটা? রিও তখন কিছুক্ষণ ভাবে আর বলে, সেটা তো আমি তোমাকে বলবো না। এরপর রিও আর গিঞ্জো দুজন মিলে দৌড়ে দৌড়ে গিঞ্জো যে স্কুলে পড়ে সেখানে চলে আসে। গিঞ্জো তখন রিওকে নিয়ে সেই ক্লাসরুমের দিকেই আসছিল যে ক্লাসরুমে ও পড়াশোনা করে। এরপরে ওরা দুজনে সেই ক্লাসরুমের ভেতরে চলে আসে। রিও তখন একটা ছোট্ট কাগজে কিছু একটা লিখছিল আর সেটা গিঞ্জোকে লুকিয়ে লুকিয়ে, আর লেখাটা হয়ে গেলে ডেস্কের নিচে ফাঁকা জায়গায় রিওটা রেখে দেয়। আর রিও ওখানে কী লিখেছে সেটা আমরা আর কিছুক্ষণ পরেই জানতে পারবো। গিঞ্জো এরপরে সে রিওর পাশের ডেস্কে বসে পড়ে। গিঞ্জো বলে, তোমাকে এই ইউনিফর্মটা পরে ভীষণ কিউট লাগছে। রিও বলে, কিন্তু এটা আমার ইউনিফর্ম নয়। গিঞ্জো নিজের হাতটা রিওর দিকে বাড়িয়ে দেয় আর রিও গিঞ্জোর হাতটা ধরার জন্য নিজের ডেস্কটা গিঞ্জোর অনেক কাছে নিয়ে আসে আর তারপরে দুজন দুজনের হাতটা খুব শক্ত করে ধরে রাখে। রিও বলে, আমি যদি তোমার সাথে একই স্কুলে পড়তাম তাহলে কত ভালো হতো, তোমার সঙ্গে তাহলে আমার প্রত্যেক দিন দেখা হতো, আমরা একই ইউনিফর্ম পরে রোজ একসাথে স্কুলে আসতাম। এইগুলো ভেবেই রিও তখন অনেক মন খারাপ করতে থাকে। পরের দিন রিওকে ওর বাড়িতে দেখা যায় আর ওর মন খুবই খারাপ ছিল। ক্যালেন্ডারে দেখা যায় যে পরশু দিনই রিওর ছুটি শেষ, মানে এখান থেকে ওকে চলে যেতে হবে টোকিও শহরে। রিও যখন বাড়ি থেকে বেরোচ্ছিল ঠিক সেই সময় দেখা যায় মারিকা রিওর সঙ্গে দেখা করতে এসেছে। রিও বলে, তুমি কি কিছু বলবে আমাকে? মারিকা বলে, আমি জানি গিঞ্জো আর তুমি একে অপরকে অনেক ভালোবাসো, কিন্তু এই গ্রামের গিঞ্জোকে খুব দরকার। এখান থেকে গিঞ্জো যদি চলে যায় অনেক মানুষের অনেক সমস্যা হবে। রিও বলে, গিঞ্জোকে তোমার দরকার নেই? কথাটা শুনে মারিকা রিওর দিকে অবাক হয়ে তাকায়। রিও বলে, আমি জানি তুমি গিঞ্জোকে অনেক ভালোবাসো। মারিকা তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়।
দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন জাপানের এই গ্রামে সেই কনসার্ট হবে। আর সেই কনসার্ট দেখার জন্য সব লোক এক জায়গায় জড়ো হয়েছে। আর সেই কনসার্টে নামিও, সাতসুকি, গিনজো এরা সবাই ভলেন্টিয়ার। আর এবারে ওদের সাথে রিও, সেও যোগ দিয়েছে ভলেন্টিয়ার হয়ে। নামিও সেই সময় সমস্ত ভলেন্টিয়ারকে ওর কাছে ডাকে। নামিও বলে, আজকে যে জনির কনসার্ট রয়েছে সেখানে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করব। এরপর ওখান থেকে সবাই চলে যায়, গিনজো আর রিও রয়ে যায়। গিনজো বলে, আজকে কনসার্ট হয়ে গেলে আমরা দুজনে একসঙ্গে মেলায় যাব। আর রিও সেই মেলাতে ঘুরতে যেতে রাজিও হয়ে যায়। সেই সময় নামিও আর সাতসুকি গিনজোকে ডাকে। গিনজো যাওয়ার সময় রিওর মাথায় ঝাঁকুনি দিয়ে তারপর যায়, যে ব্যাপারটা রিওর ভীষণ কিউট লাগে। এরপর সেই কনসার্টে স্টেজ দেখা যায়, আর স্টেজের আড়ালেই গিনজো, নামিও ওরা ছিল। রিও তখন সেই স্টেজের পাশে চলে আসে, আড়াল থেকে কনসার্ট দেখতে থাকে। এরপর গিনজোর বাবা জনি সে স্টেজে উঠে পড়ে আর খুব সুন্দর গান গায়। সেই কনসার্ট দেখতে দেখতে অজান্তেই রিওর চোখে জল চলে আসে। মনে পড়ে যায় গিনজোর সঙ্গে কাটানো সেই ভালো মুহূর্তগুলোর কথা। এটা মনে পড়ে যায় যে গরমের ছুটি শেষ হয়ে গেলেই রিওকে কালকের মধ্যে এখান থেকে চলে যেতে হবে। আর সেটাই হচ্ছে রিওর কাছে সব থেকে কষ্টের মুহূর্ত, কারণ সে গিনজোকে অনেক ভালোবেসে ফেলেছে। আর গিনজোকে ছেড়েই তাকে চলে যেতে হবে টোকিও শহরে। এর থেকে কষ্টের মুহূর্ত আর কী বা হতে পারে। তারপর রিও আর সেই কনসার্টে না থেকে ওখান থেকে চলে যায়। তখনই সোটাকে দেখতে পাওয়া যায় সেই কনসার্টের বাইরে, ও ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে রেডি হয়ে। আর ঠিক সেই সময় রিও আসে সোটার কাছে। আসলে রিও আর সোটার কালকে ফিরে যাওয়ার কথা, কিন্তু রিও ঠিক করে নিয়েছে ও আজকেই চলে যাবে। যেহেতু এখন গিনজো কনসার্ট নিয়ে ব্যস্ত রয়েছে, এই সময় রিও এখান থেকে খুব সহজেই পালিয়ে যেতে পারবে। কেউ রিওর সঙ্গে দেখা করতে আসতে পারবে না, তাতে রিওর কষ্টটাও একটু কমবে। অন্যদিকে সেই কনসার্ট চলাকালীন গিনজোকে দেখা যায় ও তখন চারিদিকে রিওকেই খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও ও রিওকে খুঁজে পাচ্ছিল না। সাতসুকের কাছে জিজ্ঞাসা করে যে তুই কি জানিস রিও কোথায় আছে? সাতসুকে বলে, রিওকে তো আমিও অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না। কনসার্টের বাইরে গিনজো তখন চলে আসে রিওকে খোঁজার জন্য। গিনজো তারপর গ্র্যান্ডমার কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে, রিও কোথায় গ্র্যান্ডমা? প্রশ্নটা শুনে গ্র্যান্ডমা চুপ করে যায় আর তারপর বলে, ও তো চলে গেছে। অন্যদিকে রিও আর সোটাকে দেখা যায় ওরা দুজনে রেল স্টেশনে অপেক্ষা করছিল ট্রেনের জন্য। গিনজো আর একটুও দেরি না করে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে যায় রিওর সঙ্গে শেষবার একটাবার দেখা করার জন্য। মারিকা দূর থেকে গিনজোকে চলে যেতে দেখছিল। গিনজোর খুব কষ্ট হচ্ছিল এটা ভেবে যে রিও ওকে একবারও জানালো না, ওর সঙ্গে একবার দেখাও করলো না, ওকে না জানে এখান থেকে রিও চলে যাচ্ছে। আসলে রিও আর সোটার কালকে চলে যাওয়ার কথা ছিল, আর সেই জন্যই গিনজো খুব অবাক হয়ে যায় এটা ভেবে যে রিও কেন ওকে কিছু না জানিয়ে চলে যাচ্ছে এভাবে। রিও আর সোটা ট্রেনে উঠে যায়। রিওর তখন মনটা ভীষণ খারাপ ছিল। শুধুমাত্র রিও যে জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে তা নয়, এই জায়গাটায় রিওর প্রথম ভালোবাসা রয়েছে, যার সঙ্গে কাটানো অজস্র স্মৃতি রয়েছে। গিনজো এরপর বাইকটা নিয়ে সোজা চলে আসে সেই যে সানফ্লাওয়ারের বাগান ছিল সেইখানে। আর ওইখান থেকেই ট্রেনের লাইনটা রয়েছে, ওইখান থেকেই ট্রেনটা যায়। গিনজো তখন রিওকে চিৎকার করে ডাকে। রিও ট্রেনের ভেতরে বসে গিনজো সেই ডাক শুনতে পায়। গিনজো চিৎকার করে বলে, তুমি আমাকে এইভাবে একা রেখে কি করে চলে যেতে পারলে রিও? রিওর এতটাই বেশি কষ্ট হচ্ছিল যে ও মুখটা তখন সরিয়ে নেয়, কিন্তু সেই সময় বাইকটা অ্যাক্সিডেন্ট করে যায় আর বাইক থেকে গিনজো পড়ে যায়, যেটা দেখে খুব মন খারাপ হয়ে যায় রিওর। আর এভাবেই গিনজোকে ফেলে রেখে রিও চলে যায় ওর থেকে অনেক অনেক দূরে। এরপর রিও চলে আসে টোকিও শহরে, সব থেকে ব্যস্ততম শহরে। আর অনেক দিন পর সেই স্কুল খুলেছে আর রিও তার নিজের স্কুলে চলে এসেছে। সবাই মিলে বন্ধুরা একে অপরকে দেখে অনেক খুশি হয়েছে। রিওর বান্ধবী আয়া জিজ্ঞাসা করে, এই তারপর গিনজোর কথা তো তুই কিছু বললি না। রিও তখন বলে, ওর কথা আর কি বলবো, ওখান থেকে চলে এসেছি মানে ওর স্টোরিও শেষ। কিন্তু আয়া জানে যে স্টোরি শেষ বলাটা যতটা সহজ, রিওর কাছে মেনে নেওয়া ততটা সহজ নয়। কারণ ওখান থেকে ফিরে এসে রিও ভালো নেই। রিওর কখনোই কোনো কিছুতে হাসি পাচ্ছে না, ভালো করে সে কারোর সঙ্গে কথাও বলতে পারছে না, সবসময় মন খারাপ থাকছে। অন্যদিকে গিনজোকে দেখা যায় ওরও আর কিছুতে মন বসছে না, কিছু ভালোও লাগছে না। ও ফোনে তখন রিওর ছবিগুলো বার করে দেখতে থাকে আর ভীষণ মিস করতে থাকে রিওকে। জাপানে ফাইনাল এক্সাম শেষ হওয়ার আগেই ওদেরকে একটা ফর্ম দেওয়া হয় যেখানে ওদের লিখতে হয় 5টা ইউনিভার্সিটির নাম, মানে যে 5টা ইউনিভার্সিটির যে কোনো একটাতে তারা পড়তে চায়।
সেই লিস্টটাই হাতে নিয়ে গিঞ্জো ভাবতে থাকে এখানে সে কোন কোন নামগুলো লিখবে। সে কি শহরের ইউনিভার্সিটিগুলোর নাম লিখবে নাকি গ্রামেই থেকে যাবে। ওই ফর্মটা ডেস্কের নিচে রাখতে গিয়ে পেয়ে যায় সেই ছোট্ট চিরকুটটা, যেটা রিও গিঞ্জোর জন্যই এখানে লুকিয়ে রেখে গিয়েছিল। সেই চিরকুটে এমন কিছু লেখা রয়েছে যেটা দেখে খুব খুশি হয়ে যায় গিঞ্জো। আর তারপরে গিঞ্জো ভাবতে থাকে এবার সে কি করবে। এরপর গিঞ্জো মারিকার সঙ্গে দেখা করে আর মারিকাকে জানায় সে এই গ্রামকে অনেক ভালোবাসে, কিন্তু তার আসল ভালোবাসা টোকিও শহরে রয়েছে। তাই গিঞ্জো বুঝতে পারছে না সে কি করবে। মারিকা বলে আমার মনে হয় তোর মন যেটা চাইছে সেটাই করা উচিত। তোর যদি টোকিও শহরে গিয়ে রিওর সঙ্গে থাকতে ইচ্ছে করে তাহলে তুই সেটাই কর, আমি তোর পাশে সব সময় আছি। এরপর একদিন স্কুল ছুটি শেষে রিওকে স্কুল থেকে বেরোতে দেখা যায়। ঠিক সেই সময় ইউমা ওকে ডাকে। ইউমাকে দেখে রিও অনেক অবাক হয়ে যায়। ইউমা বলে এমন একটা জায়গা রয়েছে যেখানে আমি তোমায় নিয়ে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে এক্ষুনি সেখানে যাবে। রিও সেখানে যেতে রাজি হয়ে যায়। এরপর ওরা স্কুল থেকে চলে আসে আর ক্রসিংয়ে ওয়েট করতে থাকে সিগন্যালের জন্য। ঠিক সেই সময় ইউমা সিগন্যালের উল্টো দিকে দেখতে পায় গিঞ্জো দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে ইউমা খুব অবাক হয়ে যায় আর ইউমা কিছুতেই চায় না রিও আর গিঞ্জো এক হোক। সেই জন্য ইউমা রিওকে বলে চলো আমরা ওই দিক দিয়ে যাই। এরপর ইউমা রিওকে নিয়ে উল্টো দিকে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর অন্যদিকে দেখা যায় গিঞ্জো সেই সময় রাস্তা ক্রসিং করে এদিকেই আসছিল। গিঞ্জো রিওর সঙ্গে দেখা না করে আগে রিওর মা ফুনামির সঙ্গে দেখা করে আর ফুনামিকে নিজের বানানো যে ডিজাইনগুলো রয়েছে সেইগুলো দেখায়। ফুনামি বলে আমার মনে হয় টোকিওতে কোনো আর্ট স্কুলে ভর্তি হলে তোমার ভালো হয়, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তুমি নিশ্চয়ই ফিউচারে কিছু করতে পারবে। কথাটা শুনে খুব খুশি হয়ে যায় গিঞ্জো। রিওর মা বলে আচ্ছা তুমি কি রিওকে বলেছো তুমি টোকিও শহরে এসেছো। গিঞ্জো বলে প্লিজ আপনি এটা রিওকে বলবেন না, আমার খুব খারাপ লাগবে আমি যদি ইউনিভার্সিটিতে চান্স না পাই, তাহলে আমি রিওর কাছে মুখ দেখাতে পারবো না। আমি আগে ইউনিভার্সিটিতে চান্স পাবো, তারপর আমি রিওকে বলবো সমস্ত কিছু। কথাটা শুনে ফুনামি খুব খুশি হয়। অন্যদিকে ইউমা রিওকে নিয়ে চলে এসেছে খুব সুন্দর একটা জায়গায়, যেখান থেকে শহরটা খুব সুন্দর দেখতে লাগছিল। আর এই জায়গাটা রিওর খুব পছন্দ হয়ে যায়। ইউমা বলে যে গ্রাম তো সুন্দর, কিন্তু আমাদের শহরটাও কিন্তু খুব খারাপ নয়, আমাদের শহরেও এমন অনেক সুন্দর জিনিস আছে যেগুলো দেখে আমরা খুব খুশি হতে পারি। গ্রামের কথা বলতেই রিওর তখন মনটা আরও খারাপ হয়ে যায়, মনে পড়ে যায় গিঞ্জোর কথা। রিও বলে সরি ইউমা, এই মুহূর্তে আমি গিঞ্জো ছাড়া আর কারোর কথা ভাবতে পারছি না। ইউমা বুঝতে পারে যে রিও সত্যি সত্যি গিঞ্জোকেই অনেকটা ভালোবাসে। ইউমা বলে দেয় আমরা যখন ক্রসিংয়ে দাঁড়িয়েছিলাম তার উল্টো দিকে আমি গিঞ্জোকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় রিও আর বুঝতে পারে যে টোকিও শহরে গিঞ্জো এসেছে। রিও আর একটু দেরি না করে ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে আর খুঁজতে থাকে চারিদিকে গিঞ্জোকে। সেই ক্রসিংয়ে আসে কিন্তু ওখানে কোথাও গিঞ্জোকে দাঁড়িয়ে থাকতে আর দেখে না। অন্যদিকে গিঞ্জোকে দেখা যায় ও তখন ট্রেন স্টেশনে অপেক্ষা করছিল ট্রেনের জন্য। গিঞ্জোর হাতে তখন সেই ছোট্ট চিরকুটটা ছিল যেটা আসলে ডেস্কের নিচে রিও রেখে এসেছিল। ওখানে লেখা রয়েছে যে আমার সেকেন্ড উইশ হলো আমি তোমাকে কিস করতে চাই। আর এটা দেখেই গিঞ্জো হেসেছিল। রিও তখন গিঞ্জোকে ফোন করে কিন্তু গিঞ্জো ফোনটা না ধরে সুইচ অফ করে দেয়। আর স্টেশনে সেই সময় ট্রেন চলে আসে। রিও যখন মন খারাপ করে ফিরছিল তখনই একটা দোকানে কিছু সানফ্লাওয়ারের দিকে ওর নজর যায়। ওর মনে পড়ে যায় সেই সানফ্লাওয়ার বাগানে ওর গিঞ্জোর সঙ্গে শেষ দেখা হয়েছিল। তারপর কি মনে হয় রিও আবারও ছুটতে থাকে বিভিন্ন রাস্তা ধরে। আসলে জাপানের টোকিও শহরে একটা গলি রয়েছে যেটা ভীষণ ফেমাস, সেই দেওয়ালে খুব সুন্দর সানফ্লাওয়ার আঁকা। টুরিস্টরা গিয়ে সেই সানফ্লাওয়ার আঁকা দেওয়ালে সবসময় ছবি তোলে, সেই জায়গাটা এতটাই পপুলার। রিওর সেই জায়গাটার কথাই মনে পড়ে যায়, মনে হয় হয়তো ওখানে গিয়েই সে গিঞ্জোকে পাবে। সব থেকে বড় কারণটা হচ্ছে গিঞ্জো রিওকে বলেছিল সে যদি এবার টোকিও শহরে যায় সেই গলিটাতে সে অবশ্যই যাবে, কারণ ওই গলিটা দেখতে খুব সুন্দর, তাই সেখানে যাওয়ার ইচ্ছে ভীষণ। আর রিও তারপর সেই গলিতে চলে আসে, চারিদিকে পাগলের মতো খুঁজে বেড়াতে থাকে গিঞ্জোকে। কিন্তু দুঃখের ব্যাপারটা হচ্ছে রিও কোথাও ওই গিঞ্জোকে খুঁজে পায় না। রিওর তখন অনেক মন খারাপ হয়ে যায়, এত কষ্ট করে এখানে আসলো কিন্তু শেষ পর্যন্ত গিঞ্জোকেই খুঁজে পেল না। হঠাৎ করে রিও সেই সময় পেছনে তাকিয়ে দেখে যে গিঞ্জো দাঁড়িয়ে রয়েছে, আর যাকে দেখে রিও খুব অবাক হয়ে যায়। গিঞ্জো বলে তুমি এখানে কেন? রিও বলে তুমি আমাকে ফোন করোনি কেন? গিঞ্জো বলে তুমিও তো আমাকে কিছু না বলেই চলে এসেছিলে এখানে।
রিও সেই সময় কি বলবে বুঝতে পারে না। গিঞ্জো বলে, সামনের বছর আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে আমি টোকিও শহরের আর্ট স্কুলে ভর্তি হব ঠিক করেছি, আর তারপরে আমিও ডিজাইনার হয়ে যাব। কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত 1 বছর তোমায় অপেক্ষা করতেই হবে, তারপরেই আমি টোকিও শহরে চলে আসব। কথাটা শুনে রিও তখন আনন্দে কান্না করতে থাকে। গিঞ্জো এসে সেই সময় রিওকে শক্ত করে জড়িয়ে ধরে আর তারপর বলে, রিও আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা গিঞ্জোর মুখে শোনার জন্য রিও কতদিন অপেক্ষা করেছে। রিও বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি। কথাটা বলে ও গিঞ্জোকে জড়িয়ে ধরে। গিঞ্জো তার ভালোবাসা পাওয়ার জন্য গ্রাম ছেড়ে শহরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এটার থেকে ভালো কিছু আর কী বা হতে পারে। আর তারপর রিওর সেই উইশ পূরণ করার জন্য গিঞ্জো রিওকে কিস করে। এটাই তো রিওর অনেক বড় একটা ইচ্ছে ছিল যে সে গিঞ্জোকে কিস করবে। আর এখানেই আমাদের আজকের এই কিউট গল্পটাই শেষ হয়ে যায়, যেখানে খুব সুন্দর একটা হ্যাপি এন্ডিং দেখিয়েছে।